খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ মঙ্গলবার 22 তারিখ। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। লোডশেডিংয়ে নাকাল রাজ্য, সেই নিয়েই বামেদের খোঁচা। শালবনীতে দাঁড়িয়ে 15,000 চাকরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। দিদির স্বপ্ন আজ বাস্তব। শালবনীতে মঞ্চ থেকে বিরোধীদের তোপ দেগে গর্জে উঠলেন সাংসদ দে। অসুস্থ রাজ্যপাল, উদ্বেগে মুখ্যমন্ত্রী, তড়িঘড়ি পৌঁছে গেলেন হাসপাতালে। সবার সঙ্গে কাজেই থাকুন, সম্প্রীতির বার্তা আবারও দিলেন মুখ্যমন্ত্রী। রাজনীতির উত্তাপে শান্তির ডাক। এসএসসি ভবনের দিকে ধেয়ে এলো চাকরিহারাদের মিছিল, দপ্তর ঘেরাওয়ের আশঙ্কায় তৎপর পুলিশ বাহিনী। অযোগ্যদের বেতন ফেরাতে আদৌ কিছু করল সরকার? বিস্ফোরক প্রশ্ন হাইকোর্টের। নিন্দা করুন কিন্তু আমায় উপেক্ষা করবেন না, বিরোধীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, মুখে দৃঢ়তার সুর। পোপ ফ্রান্সিসের প্রয়াণে বিশ্বজুড়ে শোকের ছায়া। যিশুর আদর্শে অনুপ্রাণিত জীবনের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী। চোর জগার ব্যান্ড বাজছে, নাম না করে নবদম্পতি দিলীপকে তীব্র কটাক্ষ অনুপমের। রাজনৈতিক মহলে শোরগোল। ভেসে এলো জগন্নাথ বিগ্রহ, কিন্তু ঠাঁই হলো না মন্দিরে। দীঘায় রহস্য ঘনীভূত, এখন কোথায় সেই মূর্তি? এছাড়াও রয়েছে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। এদিন শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। এদিন 800 মেগাওয়াটের দুটি ইউনিট, মোট 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ প্রকল্পে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। খরচ হবে 16,000 কোটি টাকা। শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বললেন, এই প্রজেক্টে 15,000 মানুষ কাজ পাবেন। আগামী দিনে লোডশেডিং ভুলে যাবে মানুষ। মুখ্যমন্ত্রীর কথায় আগে লোকে বলতো লোডশেডিংয়ের সরকার, আর নেই দরকার। কিন্তু এখন 24 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই খাতে 76,000 কোটি টাকা খরচ করেছে রাজ্য। শালবনীতে 16,000 কোটি টাকা লগ্নি করেছে সজ্জন জিন্দালের সংস্থা। জেএসডব্লিউ এনার্জির এই প্রকল্পে বিশেষ উপকার পাবেন রাজ্যের মানুষ, জানালেন মুখ্যমন্ত্রী। জানালেন, রাজ্যে ক্রমেই বাড়ছে বিদ্যুতের চাহিদা, সে কথা মাথায় রেখে প্রকল্প নিয়েছে রাজ্য। এই শিলান্যাসের 42 মাসের মধ্যে বিদ্যুৎ তৈরির প্রথম ইউনিটটি চালু হবে। 48 মাসের মধ্যে দ্বিতীয় ইউনিটটিও চালু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার জন্য জিন্দাল গোষ্ঠীর এই প্রকল্পটি ঐতিহাসিক। আগে রাজ্যে 1,07,00,000 মানুষ বিদ্যুতের উপভোক্তা ছিলেন, এখন 2,30,00,000 উপভোক্তা। রাজ্যের এই বিপুল বিদ্যুতের চাহিদা মেটাতে দারুণ কাজ করবে এই প্রজেক্ট, আশা মুখ্যমন্ত্রী। জেএসডব্লিউ গ্রুপের কাছ থেকে বিদ্যুৎ কিনবে রাজ্য সরকার। তিনি জানালেন, শালবনের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 1600 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলে তার সুবিধা ভোগ করবে বাংলার 23টি জেলায়। মুখ্যমন্ত্রীর আশ্বাস, এই প্রজেক্টে 15,000 মানুষ কাজ পাবেন। রাজ্যে কর্মসংস্থানের বন্দোবস্ত করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দেব। শালবনীতে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে তারকা সাংসদ বলে, মনে হচ্ছে দিদির স্বপ্ন এগিয়ে বাংলা প্রত্যেক দিন রূপায়ণ হচ্ছে। তার সবচেয়ে বড় উদাহরণ আজ। যারা বলছে রাজ্যে শিল্প নেই, কিছু হচ্ছে না, তাদের আজ দেখা উচিত 1600 মেগাওয়াটের থার্মাল প্ল্যান্ট হচ্ছে। কত বড় রাজ্যের লাভ হচ্ছে তা দেখা উচিত। আমাদের মুখ্যমন্ত্রী ব্যবসা চাকরি নিয়ে ভাবছে, তা আজ প্রমাণ হয়ে গেল। অনেকেই কাজ পাবেন, উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে। আমি মেদিনীপুরের ছেলে, এই কাজটি মেদিনীপুরেই হচ্ছে, তাই খুব খুশি। সজ্জন জিন্দালকে শুভেচ্ছা জানিয়ে দেব আরও বলেন, আমি আশা করি আরও বড় শিল্পপতি রাজ্যে আসবেন, কাজ করবেন। রাজ্যের পক্ষ থেকে যতটা সম্ভব সহযোগিতা করব। ক্ষমতায় আসার পর থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করে রাজ্য সরকার। তার ফলে বিনিয়োগ আসছে, বাড়ছে রাজ্যের আয়। বিদেশ থেকেও লোক নিয়ে এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার সত্ত্বেও প্রায়শই রাজ্যে শিল্প কর্মসংস্থানের সুযোগ নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। সোমবার শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস অনুষ্ঠান মঞ্চ থেকে বিরোধীদের কুৎসার জবাব দিলেন ঘাটালের তারকা সাংসদ দেব। প্রিয় দর্শক, দুর্গাপুর সংবাদ, সত্যের সন্ধানে নির্ভরযোগ্য সংবাদ আপনার পাশে। আজকাল অনেকেই ভুল তথ্য ছড়াচ্ছে, কিন্তু আমরা শুধুমাত্র সত্য ও যাচাই করা খবরই আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি।
কোনো পক্ষ নয়, শুধুই প্রকৃত সংবাদ। আমাদের লক্ষ্য 1000 লাইক। যেই জেলা থেকে সবচেয়ে বেশি কমেন্ট আসবে সেই জেলার খবর আমরা আরও বেশি কভার করব। আপনি কোন জেলা থেকে শুনছেন কমেন্টে জানান। অসুস্থ রাজ্যপালকে দেখতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার কমেন্ট হাসপাতালে ভর্তি রাজ্যপাল সিভি আনন্দ বোস। প্রাথমিকভাবে জানা গিয়েছে হার্টে ব্লকেজ রয়েছে রাজ্যপালের। অবস্থা কিছুটা গুরুতর হওয়ায় রাজ্যপালকে অন্যত্র ভর্তি করানোর ব্যাপারেও ভাবনা চিন্তা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। ওয়াকফ ইস্যুতে অশান্তি ছড়িয়েছিল মুর্শিদাবাদে, সেখানের এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যপাল। শনিবার জেলা সফর থেকে ফিরেছিলেন তিনি, মাঝে কেটেছে একদিন। এরপর আজই রাজ্যপালের অসুস্থতার খবর সামনে এলো। সূত্রের খবর, তার হার্টে ব্লকেজ পাওয়া গিয়েছে। চিকিৎসকদের আশঙ্কা রাজ্যপালের বাইপাস সার্জারি করতে হতে পারে। আপাতত প্রাথমিক চিকিৎসা চলছে রাজ্যপালের। হৃদযন্ত্রের সমস্যা নিয়ে আলিপুর কমেন্ট হাসপাতালে ভর্তি তিনি। এই খবর পেয়ে দিন শালবনীতে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে যাওয়ার আগে হাসপাতালে রাজ্যপালকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী। দুপুরে ডুমুরজলা স্টেডিয়ামে কপ্টারে শালবনী রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যপালের শরীরটা খারাপ, আমি দেখতে গিয়েছিলাম, তাই একটু দেরি হলো। আজ শালবনীতে বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, আগামীকাল মেদিনীপুর যাব, তারপর আবার কলকাতায় ফিরব। নিরন্তর কাজের মধ্যে দিয়ে রাজ্যের উন্নয়ন আর শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখা, একা হাতে জোড়া কর্মকাণ্ড চলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে। সোমবার তেমনটাই এক বিরাট কর্মযজ্ঞের সূচনা হয়ে গেল শালবনীতে। মুখ্যমন্ত্রীর হাত ধরে জিন্দাল গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্রের 2টি ইউনিটের শিলান্যাস হল। এর মাধ্যমে মোট 1600 মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপাদন রাজ্যের বিদ্যুৎ সংকট পুরোপুরি মিটিয়ে ফেলতে সক্ষম হবে বলেই এদিন জানালেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের নেতৃত্বে উন্নয়নমূলক কাজের পাশাপাশি তিনি এদিনও রাজ্যের সম্প্রীতি বজায়ের বার্তা দিলেন। বললেন, আমি এইটুকুই চাই, সবাই সবাইকে ভালোবাসুন, ভালো থাকুন। এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রী বিরোধীদেরও জবাব দিলেন। বললেন, যারা বলছেন কিছু হচ্ছে না, তারা নিজের চোখে দেখুন কি ছিল আর কি হয়েছে। এখানে মনে আছে জিন্দালদের সিমেন্ট কারখানারও উদ্বোধন করেছিলাম আমি। এখানে এখন কাজ চলছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কত প্রস্তাব এসেছিল, কত কার্যকর হয়েছে, সেসব হিসেব আমি দিয়েছি। 19,000 কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছিল, 16,000 কোটির কাজ চলছে, বাকি প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে। তাই বলছি, আমার সমালোচনা করুন, কিন্তু অবহেলা করতে পারবেন না। আমরা কথা নয়, কাজে বিশ্বাস করি। ডাক্তার দেবেশ শেঠি কথা দিয়েছিলেন আমাদের সঙ্গেই কাজ করবেন, সেই মতন কাজ শুরু করেছেন রাজারহাটে একটি হাসপাতালের। আমরা শিলান্যাস করব। এসএসসি ভবন অভিযান, চাকরিহারাদের যোগ্য অযোগ্যদের তালিকা আজ প্রকাশ করার কথা এসএসসির। সন্ধ্যার দিকে ওই তালিকা প্রকাশ করা হতে পারে বলে সূত্রের খবর। সেই আবহে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা। আন্দোলনকারীদের দাবি, যতক্ষণ তালিকা প্রকাশ্যে না আনা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এসএসসি ভবনের সামনেই অবস্থানে বসে থাকবেন তারা। সেই তালিকায় বয়ান কি হবে বা তালিকায় তারা সন্তুষ্ট কি না, সেই সব দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেই জানান আন্দোলনকারীরা। এদিন এসএসসি ভবনে পৌঁছন সংগ্রামী যৌথ মঞ্চ, যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ এবং গ্রুপ সি, গ্রুপ ডি শিক্ষাকর্মী মঞ্চের প্রতিনিধিরা। তবে চাকরিহারাদের মিছিল ঘিরে সতর্ক পুলিশ, ব্যারিকেডে মুড়ল এসএসসি ভবন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে সরগরম রাজ্য। এদিন চাকরিহারাদের এসএসসি ভবন অভিযান ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। এসএসসি ভবন এবং লাগোয়া এলাকায় আঁটোসাঁটো নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বহু পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, বহু সংখ্যক মহিলা পুলিশও রয়েছেন। রয়েছে র্যাব, রাজ্য পুলিশের বাহিনী এবং বিধাননগর কমিশনারেটের পুলিশ। লাঠিধারে পুলিশের সঙ্গে রয়েছে হেলমেট এবং গার্ড। এসএসসি ভবনের গেট গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মজুত রয়েছে কাঁদানে গ্যাসের সেল। যুদ্ধকালীন মেজাজে চলছে টহল। আজ যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন। বিকেলে ওই তালিকা প্রকাশ করা হতে পারে। গত 11 এপ্রিল চাকরিহারাদের সঙ্গে বৈঠকের পর এসএসসির তালিকা প্রকাশের আশ্বাস দিয়েছিলেন খোদ শিক্ষামন্ত্রী। তালিকা প্রকাশের আগে রাজ্য সরকারের ওপর চাপ বাড়িয়ে আজ পথে নামছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। এরই মধ্যে চিহ্নিত হওয়া অযোগ্যদের বেতন ফেরাতে কি পদক্ষেপ রাজ্যের, জানতে চাইল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
এসএসসির ওয়েবসাইটে ওএমআর শিট আপলোডের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। হাইকোর্টের নির্দেশকে পালন হয়েছে? কি পদক্ষেপ কমিশনের, জানতে চাইল আদালত। নিয়োগের 4টি বিভাগে পরবর্তী তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তদন্ত কোন পর্যায়ে রয়েছে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। তদন্ত শেষ, 10 দিনের মধ্যে রিপোর্ট, জানালো সিবিআই। পরশু ফের শুনানি। আগামী পরশুর শুনানি। প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের নির্দেশ মানা হয়নি। এই অভিযোগ এনে দায়ের হয় আদালত অবমাননার মামলা। সেই মামলায় নির্দেশ দেওয়া হয়। এদিকে চাকরিহারা শিক্ষকদের পাশাপাশি এবার পথে নামলেন চাকরিহারা অশিক্ষক কর্মীরাও। সল্টলেকের করুণাময়ীতে আলাদা করে বিক্ষোভ দেখাচ্ছেন তারা। রাজ্য সরকার ও এসএসসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলেছেন চাকরিহারা অশিক্ষক কর্মীরা। রাজ্যে শিল্প নেই যারা বলে, তারা সরকারের সমালোচনা করে থাকেন। পশ্চিম মেদিনীপুরের শালবনির শিলান্যাসের অনুষ্ঠান থেকে তাদের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বললেন, আমার সমালোচনা করতে পারেন, কিন্তু আমায় উপেক্ষা করতে পারবেন না। মুখ্যমন্ত্রী অবশ্য বিজেপি, সিপিএম বা কংগ্রেসের মতন কোনো বিরোধী দলের নাম নেননি, কিন্তু ওই মন্তব্যের মধ্যে দিয়ে তিনি তার সকল সমালোচককে একই বন্ধনীতে ফেলে দিয়েছেন বলেই মনে করা হচ্ছে। চলতি বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে শালবনীতে তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ার ঘোষণা করেছিল জিন্দাল গোষ্ঠী। সেখানে তারা 800 মেগাওয়াটের 2টি বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলতে 16,000 কোটি টাকা লগ্নি করেছে। সোমবার সেই প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী। ওই মঞ্চ থেকে তিনি বলেন, যারা বললেন কিছু হচ্ছে না, তারা নিজের চোখে দেখুন কি ছিল আর কি হয়েছে। জিন্দালদের সিমেন্ট কারখানার উদ্বোধন করেছিলাম আমি, এখন এখানে কাজ চলছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে কত প্রস্তাব এসেছিল তা কার্যকর হয়েছে, সেই সব হিসেব আমি দিয়েছি। 19,000 কোটি বিনিয়োগ প্রস্তাব এসেছিল, 16,000 কোটির কাজ চলছে। বাকি প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে। মুখ্যমন্ত্রীর সংযোজন আমরা বলি না, আমরা কাজে করে দেখাই। আগে বলা হতো লোডশেডিং এর সরকার আর নেই দরকার, এখন মানুষ 24 ঘন্টা বিদ্যুৎ পান। সাংসদ দেবও বলেছেন, যারা বলেন বাংলায় উন্নতি হচ্ছে না, তারা এসে দেখে যান কিভাবে বাংলার উন্নতিতে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি খুবই খুশি যে এটা শালবনীতে হলো। এ রাজ্যে আরো বড় বড় শিল্প আসবে। সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ ফ্রান্সিস। তার মৃত্যুর খবর জানিয়েছে ভ্যাটিকান। পোপের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্ব। শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। গত বছর ইটালিতে অনুষ্ঠিত জিএ সম্মেলনে পোপের সঙ্গে দেখা হয়েছিল নমর। সেই সাক্ষাতের কথা স্মরণ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমরা শোকাহত। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে উৎসর্গ করেছিলেন। ভ্যাটিকানের তরফে কার্ডিনাল কেভিন ফেরিল জানান, সোমবার সকাল 7:35 প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। শোক প্রকাশ করে এক স্যান্ডেলে মোদি লেখেন, পোপ ফ্রান্সিসের মৃত্যুতে আমরা শোকাহত। এই মুহূর্তে বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়কে আমি আমার আন্তরিক সমবেদনা জানাই। পোপ ফ্রান্সিসকে বিশ্বের কোটি কোটি মানুষ তার কাছে সর্বদাই তার করুণ, নম্র মনোভাব এবং আধ্যাত্মিক চেতনার জন্য স্মরণ করবে। ছোটবেলা থেকেই তিনি প্রভু খ্রিস্টের আদর্শ বাস্তবায়নে নিজেকে উৎসর্গ করেছিলেন। তিনি দরিদ্র এবং নিপীড়িতদের সেবা করতেন। সকলের জন্য আশার আলো ছিলেন তিনি। আমি তার সঙ্গে আমার সাক্ষাতের কথা স্মরণ করছি। অন্তর্ভুক্তিমূলক এবং সর্বাত্মক উন্নয়নের প্রতি তার অঙ্গীকার আমাকে অনুপ্রাণিত করে। ভারতের জনগণের প্রতি তার স্নেহ সর্বদা সকলের মনে থাকবে। ঈশ্বরের আলিঙ্গনে তার আত্মা চিরশান্তি পাক। জীবনের 60 বসন্ত পেরোনোর পর ছাদনা তলায় দিলীপ ঘোষ। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি আপাতত শুভেচ্ছা জোয়ারে ভাসছে। তবে নিন্দুকদের সমালোচনারও অন্ত নেই। নানান কটাক্ষ ধেয়ে আসছে তার দিকে। নিন্দুকদের তালিকায় কি নাম জুড়লেন অনুপম হাজরা। সোমবার সকালে বোলপুরের প্রাক্তন সাংসদের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও অনুপম হাজরা তার পোস্টে কারো নাম উল্লেখ করেনি। সোশ্যাল মিডিয়ায় অনুপম লেখেন, এক ছিল জগাই, এক ছিল মাথাই, লক্ষ্য শুধু একটাই, পাটি বেচে কামাই, কামাই আর কামাই। কারণ তারা হলো চোরে চোরে মাস্তুতো ভাই। কিন্তু সব খেল বিগড়ে দিল ও পাড়ার কানাই। মিডিয়ার সামনে বাজিয়ে দিল চোর জগার ব্যান্ড বাজা সানাই। এখন মাথায় বড়ই চিন্তায়। জগারে বলে, দেখ ভাই, আমি এখন সংগঠনের মাথায়। আমার নাম আনিস না সামনে, দিস না বাড়া ভাতে ছাই। লোকে আবার গালিগালাজ শুরু করলে
আবার সেই মাকে জড়িয়ে ধরা ছবি ছড়িয়ে সিম্প্যাথি নিতে হবে ভাই। ওয়াকিবহাল মহলের মতে এই পোস্টটি আসলে নববিবাহিত দিলীপ ঘোষকে খোঁচা দিতেই করেছেন অনুপম। বিশেষত প্রাক্তন সাংসদের পোস্টে থাকা সানাই শব্দটি নাকি সে ইঙ্গিতই করছে। যদিও অনুপম এই পোস্টটির একেবারে উপরে লেখেন, বাস্তবের সঙ্গে কোনো মিল খুঁজে পেলে সেই মাথা ব্যথা আপনার। প্রসঙ্গত, সক্রিয় রাজনীতি থেকে বহুদিনই দূরে অনুপম হাজরা। তাকে গেরুয়া শিবিরের মিটিং মিছিল সেভাবে আর দেখা যায় না। বরং সাম্প্রতিককালে অনুপমের সোশ্যাল মিডিয়া পোস্টে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। অবশ্য বঙ্গ বিজেপিতে আমরা ওরা নতুন নয়। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ মন্দির। ঠিক তার আগে রবিবারে দীঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবের মূর্তি। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় রাজ্য জুড়ে। ভেসে আসা মূর্তিটি দেখতে ভিড় জমিয়েছিলেন পর্যটক থেকে স্থানীয় বাসিন্দারা। সমুদ্রে ভেসে আসা সেই মূর্তিকে প্রতিষ্ঠা হবে জগন্নাথ মন্দিরে, এ নিয়ে তুঙ্গে চর্চা গোটা বাংলায়। জানা গিয়েছে দীঘার ভোগে ব্রহ্মপুরে নির্মিত হচ্ছে জগন্নাথ মন্দির। রবিবার বিকেলে দীঘার সমুদ্রে ভেসে আসা জগন্নাথ দেবীর কাঠের মূর্তিটি প্রতিষ্ঠা করা হয়েছে অবন্তী সামন্তর বাড়ির ঠাকুর ঘরে। গৃহস্থ অবন্তী সামন্ত বলছেন, কোথা থেকে তিনি এসেছেন জানি না, জানতেও চাই না, শুধু চাই ভগবান আপাতত আমার বাড়িতেই থাকুন। দীঘার নুলিয়ারা জানিয়েছে, মাঝে মধ্যে দীঘার সমুদ্রে ভেসে আসে জগন্নাথ দেবীর কাঠের মূর্তি। কারণ ওড়িশার মানুষেরা পুরনো জগন্নাথ দেবের মূর্তিকে সমুদ্রে বিসর্জন দিয়ে মন্দিরে নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করে থাকে। ফলে কাঠের মূর্তির সমুদ্রে ভাসতে ভাসতে দীঘার পাড়ে এসে ওঠে। অক্ষয় তৃতীয়ায় দীঘায় মন্দির উদ্বোধনের আগেই দেবমূর্তি ভেসে আসাকে তারা কাকতালীয় বলেই মনে করছেন। যদিও অনেকে এক্ষেত্রে ভিন্ন যুক্তি খাড়া করতে চাইছেন। মন্দির প্রতিষ্ঠার আগে স্বয়ং জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসার সঙ্গে আধ্যাত্মিকতার যোগ রয়েছে বিশ্বাস তাঁদের। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।